সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ এবং লাল সালাম জানিয়ে তাহেরপুরের পাশে থাকার অঙ্গীকার রেখে আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত না করে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। অভিনন্দন জানাচ্ছি কমরেড সুকুমার চক্রবর্তীকে। এখন এই সভায় বলবার জন্য আহ্বান জানাচ্ছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, সিপিআইএম নদিয়া জেলা কমিটির সম্পাদক কমরেড সুমিত থেকে। সাথেই সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের দেশের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। উপস্থিত আছেন আজকের অন্যতম বক্তা তরুণ কমরেড শতরূপ ঘোষ, আমাদের জেলার নেতৃবৃন্দ কমরেড রমা বিশ্বাস, অলোকেশ দাস, এস.এম. সাদি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আরএসপি দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন নবনির্বাচিত কাউন্সিলর চেয়ারম্যান উৎপমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান সুভাষিন সহ অন্যান্য প্রার্থীরা, এতদ অঞ্চলের মানুষ, জনগণ, বন্ধুগণ এবং মা ও বোনেরা। আমি অনেকগুলো কথার মধ্যে যাব না, কারণ গত 27 তারিখে যে নির্বাচন হয়েছে, যার ফলাফল গত 2 তারিখে প্রকাশিত হয়েছিল, আমরা জানি যে 27 তারিখে সারা পশ্চিমবঙ্গের চেহারাটা কোন জায়গায় ছিল। গত বিধানসভা নির্বাচনে যারা আমাদের রাজ্যের মসনদে বসেছে, তারা সমস্ত পৌরসভার প্রতিটি আসনের লুটের সার্টিফিকেট নেওয়ার জন্য একটা উন্মত্ত ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল। আমরা দেখেছি আমাদের জেলার বিভিন্ন প্রান্তে সেই লুট হয়েছে। তারপর গত 15 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বামপন্থীরা জয়যুক্ত হয়েছে। অনেকে জিজ্ঞেস করছে, এখানে বিমানদা আছে উপস্থিত, আমরা আমাদের রাজ্য সম্মেলন করে এখানে উপস্থিত হয়েছি, বিভিন্ন জেলা থেকে জানতে চেয়েছে যে আচ্ছা সারা রাজ্যের ক্ষেত্রে ভোট হলেন একরকম ব্যাপার ছিল, ভোট করতে দিল না, তারপরে আপনারা ভোটটা করিয়ে ছাড়লেন, যারা লুট করতে এসেছিল তাদেরকে তাড়িয়ে ছাড়লেন, তারপরে ফলাফল বেরোলো, তারপরে তাদেরকে হারিয়ে ছাড়লেন। এটা কিভাবে হলো? সারা রাজ্যের ক্ষেত্রে যারা লুট করলো, সেই লুট আমরা অনেক ক্ষেত্রে ঠেকাতে পারলাম না। বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় লড়াই করেছেন কমরেডরা, সর্বত্র লড়াই করেছেন কম বেশি, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। কিন্তু গোটা পৌরসভায় আপনারা লড়াই করে কিভাবে জিতলেন? এ শুধুমাত্র আমাদের যারা পার্টি কর্মী দরদি তারা জানতে চাইছে তা নয়, জানতে চাইছে হচ্ছে তাদের কাছেও আশ্চর্যের যারা সংবাদ মাধ্যমের মানুষ আছেন। একাধিক সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে আপনারা কিভাবে জিতলেন। যারা বিরোধী দলের নেতা কর্মী তারা বোঝার চেষ্টা করছে যে অন্য জায়গায় তো আমরা পারলাম, এখানে কেন পারলাম না, কিভাবে আপনারা লড়াই করলেন, লড়াই করে জিতলেন। এই নানা প্রশ্ন আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গে। আর এই যে প্রশ্নটা আপনারা তুলে ধরেছেন যে এই রাজ্যে একটা বিকল্প পথ দেখাতে পারে বামপন্থীরা, গত 7 বছর ধরে সেই বিকল্প পথ দেখিয়েছে এবং সেই এবারের নির্বাচনে সেই বিকল্প পথ তারা দেখিয়েছে। যখন আমাদের জিজ্ঞেস করেছে, আমরা একটা কথাই বলেছি যে প্রথম মনে রাখুন 2015 সালে আমরা জিতেছিলাম। 2015 সালে দখল করতে এসেছিল, হ্যাঁ দখল করতে গিয়ে 1-2 ওয়ার্ড ওরা দখল করেছে, কিন্তু বাদ বাকি 10-11টা ওয়ার্ড ওরা দখল করতে পারেনি। সাময়িক দখল করলো, শেষ পর্যন্ত দখল ধরে রাখতে পারিনি। তাকে প্রতিহত করে 15 সালের নির্বাচনে আমরা জিতেছিলাম।
এবং জেতার পর 15 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত 7 বছরে আমাদের 8 জন কাউন্সিলর, সেই কাউন্সিলরদের সামনে প্রলোভন, ভয় ভীতি, নানা উপঢৌকন নানাভাবে দেওয়ার চেষ্টা হয়েছে। 8 জন কাউন্সিলর রতন রঞ্জন রায়, বঙ্কিম চক্রবর্তীর নেতৃত্বে তারা কেউ দল ছেড়ে যায়নি, রং বদলায়নি। তারা বলেছে লাল ঝান্ডার পক্ষেই আমরা দাঁড়িয়ে থাকবো। 7 বছর ধরে সারা রাজ্যে যখন ওদের উন্মত্ত তাণ্ডব চলছে, প্রলোভনের ফোয়ারা ছড়াচ্ছে চারিদিকে, ভয় ভীতির পরিবেশ করছে, তাহেরপুরের 8 জন নির্বাচিত প্রতিনিধি তারা আত্মসমর্পণ করেনি, মানুষের কাছে তারা বেইমানি করেনি, মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেনি। আমরা বললাম এইটা হচ্ছে আমাদের প্রথম কারণ, আমরা বিশ্বাসঘাতকতা করিনি মানুষের সঙ্গে। আমরা ভাবি আমরা মানুষকে দেখছি, মানুষ আমাদের দেখছে হাজার হাজার চোখ দিয়ে। কিভাবে আমরা পৌরসভা পরিচালনা করছি, কিভাবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিকূলতার মধ্যে পৌরসভা চালাচ্ছে, যেটুকুনি পাচ্ছে সেইটুকুনি মানুষের কাছে তুলে দিচ্ছে। যা করছে তার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোনো দুর্নীতি নেই। এখানে নিরঞ্জন দা পৌরসভা পরিচালনা করেছে, রতন রঞ্জন রায় পৌরসভা পরিচালনা করেছে, আগামী 5 বছর উত্তমানন্দ দাস পৌরসভা পরিচালনা করবে। কিন্তু আমরা বলতে পারি এই পৌরসভা পরিচালনা গত 7 বছর এই পৌরসভা পরিচালনায় পৌরসভার বিরুদ্ধে একটা দুর্নীতির ছোট আঁচড় পর্যন্ত বিরোধীরা দিতে পারেনি। এই তাকত দিয়ে আমরা লড়েছি, আমরা পৌরসভায় জিতি। আমাদের পৌরসভায় কেউ আমাদের কালি আমাদের ওপর চেটাতে পারে না। এই পাশে শান্তিপুর পৌরসভা, রানাঘাট পৌরসভা, বিনগর পৌরসভা, মানুষ যাচ্ছে, ঘুরছে, দেখছে, খবর পাচ্ছে, আর বিকল্প দেখছে বামপন্থীদের পৌরসভা। সেই পৌরসভা তারা একটা বিকল্প মানুষের কাছে হাজির করতে পেরেছে। 3 নম্বর হচ্ছে সারা বছর ধরে মানুষের সাথে থাকা, সকাল থেকে রাত পর্যন্ত বুথে বুথে মানুষের সঙ্গে থাকা। পৌরসভা মানে 8 জন নির্বাচিত কাউন্সিলর না, পৌরসভা মানে হচ্ছে 8 জনকে জিতিয়েছে, যে হাজার হাজার মানুষ তার সঙ্গে প্রতিদিনের সম্পর্ক, তাকে লড়াইয়ের সাথী করে প্রতিদিন মানুষের কাছে, আরো ব্যাপক মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার করা। সকাল থেকে রাত 365 দিন এই কাজ আমাদের কর্মীরা বুথের অভ্যন্তরে করেছে। একটা বুথে যদি কোনো একটা কর্মসূচি করতে হয়, সারা বছরের মধ্যে আমরা দেখেছি যে প্রতিদিন সেইখানে 50 জন, 60 জন, 100 জন, 200 জন কর্মী বেরিয়ে আসছে। তারা যুক্ত হচ্ছে পৌরসভার কাজের সঙ্গে, কেউ পরামর্শ দিচ্ছে, কেউ হয়তো সমালোচনা করছে, কিন্তু শেষ পর্যন্ত পৌরসভাটাকে আমরা উন্নত করতে হবে, লাল ঝান্ডাটাকে টিকিয়ে রাখতে হবে। এই লড়াইয়ের তাহেরপুর যে বিকল্প দেখাচ্ছে সারা রাজ্যের ক্ষেত্রে, সারা দেশের ক্ষেত্রে, হ্যাঁ লাল ঝান্ডাকে টিকিয়ে রাখা যায়, বিকল্প পথ তৈরি করা যায়। সেই কাজ করতে গেলে প্রতিদিন মানুষের কাছে যে সংযোগ বজায় রাখার যে চেষ্টা, এইখানকার বাম পার্টি কর্মী, বামপন্থী কর্মী, সমর্থক, দরদিরা সকলে উজাড় করে সেই কাজ করেছেন। আর 4 নম্বর হচ্ছে আমরা জানি লুট হবে, কিন্তু লুট ঠেকাতে হবে। আমরা জানি বন্দুক নিয়ে আক্রমণ হবে, লাঠি সোটা নিয়ে আক্রমণ হবে। মাত্র 11 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে রতন রঞ্জন রায়কে, মাত্র 14 ভোটে দীপালি চক্রবর্তী হেরে গেছে। আমরা দেখেছি বিশ্বজিৎ হেরে গেছে 33-34 ভোটে। সঞ্জয়ের ওয়ার্ড এবারও দখল করার চেষ্টা করেছে, গতবার হারানোর চেষ্টা করেছে। এইরকম 3-4টে ওয়ার্ড করেছে, কিন্তু প্রস্তুতি নিয়েছে এখানকার মহিলারা, লড়াকু কর্মীরা, এলাকার মানুষ, যে আসতে সব ঠিক আছে, আমরা কোনো প্ররোচনায় পা দেবো না, কিন্তু মেশিনে যদি হাত দিতে যাও তাহলে সেই মেশিন পর্যন্ত তোমাদেরকে ঢুকতে দেবো না। তার জন্য মাথা ফেটেছে, মিথ্যা মামলা হয়েছে, কিন্তু মেশিনে হাত দিতে দেয়নি। মানুষের প্রতিরোধের মধ্য দিয়ে এই জয়কে ছিনিয়ে আনা গেছে। তাহলে মানুষের সঙ্গে সংযোগ, বিকল্প, দুর্নীতিবিহীন একটা পৌরসভা পরিচালনা করা, আত্মসমর্পণ না করা, আর নির্বাচনের দিন অকুত ভয় হয়ে মানুষকে নিয়ে নির্বাচনকে পরিচালনা করা,
প্রতিরোধ গড়ে তোলা, এর মধ্য দিয়ে যে জয় আপনারা পেয়েছেন সেই জয় বামফ্রন্টের জয় নয়, সেই জয় সিপিআইএম এর জয় নয়, আমাদের একজন কাউন্সিলরের জয় নয়, সেই জয় আপনাদের। সারা রাজ্য আপনাদেরকে স্যালুট জানাচ্ছে, আমরা নদিয়া জেলা বামফ্রন্ট আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। আমরা আশা করি আপনারা এই ধারাবাহিকতাকে বজায় রাখতে পারবেন, শুধুমাত্র পৌরসভার আরেকটা দুটো 5টা ওয়ার্ড জেতার মধ্য দিয়ে নয়, সর্বোচ্চ তো 13টা ওয়ার্ড জিততে পারবেন। কিন্তু তারপরেও আছে মানুষ, মানুষের মন, মানুষকে রক্ষা করা, তাদেরকে শান্তিতে বসবাস করার জন্য বিকল্পকে প্রতিষ্ঠিত করা। আজকে যেন সারা দেশ আমাদের রাজ্যকে যারা গিলে খেতে চাইছে, সেখানে দাঁড়িয়ে মানুষের যাতে একটা নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারি, নত যেন হয়ে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের লড়াইটাকেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে সেই অঙ্গীকার নিয়ে এই ভোটকে আপনারা পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, আবার লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অভিনন্দন জানাচ্ছি কমরেড সুমিত থেকে। এখন বলবার জন্য আহ্বান জানাচ্ছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড শতরূপ ঘোষকে। এখন বলবেন কমরেড শতরূপ ঘোষ। মাননীয় সভাপতি, মঞ্চে আছেন আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, আমাদের রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান, আমাদের নেতা কমরেড বিমান দা। এখানে আছেন আমাদের পার্টির এবং বামফ্রন্টের নেতৃত্ব, সুমিত দা, অলোকেশ দা, রমাদি রয়েছেন, সাদিদা রয়েছেন, আরএসপির নেতৃত্ব রয়েছেন, এবং এছাড়াও আমাদের তাহিরপুরের আমাদের পার্টির নেতৃত্ব, নবনির্বাচিত পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন। আপনারা যারা এই সমাবেশে উপস্থিত আছেন এবং দূর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই এলাকার আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, আমি সবার আগে বুক ভরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কমরেড বাবুলাল বিশ্বাসকে। কমরেড বাবুলাল বিশ্বাস এই তাহিরপুরের মাটিতে লাল পতাকাকে ধরে রাখার লড়াইয়ে প্রাণ দিয়েছেন। ওনাকে যারা খুন করেছিলেন তাদেরকে এই সরকার শাস্তি দেয়নি, তাদেরকে এই পুলিশ শাস্তি দেয়নি, কিন্তু তাদেরকে তাহিরপুরের মানুষ শাস্তি দিয়েছে। তাহিরপুরের মানুষ কমরেড বাবুলাল বিশ্বাসের খুনের বদলা নিয়েছে আপনাদের সবাইকে। তার জন্য অভিনন্দন, লাল সালাম, আমাদের কৃতজ্ঞতা। তাহিরপুরে ওরা গত ভোটে হেরেছে, আজ থেকে কয়েকদিন আগে গত 27 তারিখের ভোটে। এর আগে 2015 সালে ওরা তাহিরপুরে হেরেছিল। তার থেকে বড় কথা হচ্ছে মাঝখানে যে 7টা বছর, 2015 থেকে 2022 ফেব্রুয়ারি, মাঝখানের এই 7টা বছর ওরা প্রত্যেক দিন তাহিরপুরে হেরেছিল, যখন ওরা আমাদের নির্বাচিত কাউন্সিলরদেরকে কিনে নিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, তাদের দলবদল করিয়ে মাঝপথে তাহিরপুর পুরসভাকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু দখল করতে পারেনি। ওরা প্রত্যেক দিন হেরেছিল। ওদের যাবতীয় লোককে, ওদের যাবতীয় প্রলোভনকে, যাবতীয় ভয়কে উপেক্ষা করে গত পুর বোর্ডের আমাদের যে কাউন্সিলররা রয়েছেন, তারা মাথা উঁচু করে মানুষের ভরসার দাম দিয়েছিলেন, মাথা উঁচু করে মানুষের পাশে থেকেছিলেন, মানুষের জন্য কাজ করার নাম করে কখনো নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য দল বদল করেননি, মানুষের রায়কে বাজারে বিক্রি করেননি। ওরা প্রত্যেক দিন হেরেছে। এবং তাহিরপুর একটা মনুদ্যান সুমিত বলার সময় বলছিল, গোটা বাংলায় এখন যে দল বদলের রাজনীতি চলছে, যে রাজনীতি বাংলায় আগে কোনোদিন ছিল না। 2011 আগে আমরা বাংলার মানুষ যারা দূর থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, এমনকি তৃণমূলকে, বিজেপিকেও যারা ভোট দিয়েছেন, তাদেরকেও বলছি, বাংলার মানুষ হিসেবে আপনার আমার গর্ব ছিল। দল বদলের খবর, নির্বাচিত জনপ্রতিনিধিদের দল পাল্টে নেওয়ার খবর আমরা খবরের কাগজে পড়তাম, আমরা টিভিতে দেখতাম, কোনদিন নিজের এলাকায়, নিজের পাড়ায় চোখে দেখতাম না। আমরা ব্যঙ্গ করতাম যে উত্তর ভারতে এইসব জিনিস হয়, মধ্যপ্রদেশে এইসব জিনিস হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, আমাদের বাংলায় দল বদল হয় না। বাঙালিদের এই যে গর্ব ছিল, বাংলার মানুষের এই যে গর্ব ছিল, ওরা ধ্বংস করেছে গত 10 বছরে। আজকে গোটা বাংলার রাজনীতির চেহারা দেখুন। বিধানসভা ভোটের আগে আমাদেরকে এসে অনেকে পরামর্শ দিত যে বামপন্থীদের সঙ্গে থেকে কি করবে, বামফ্রন্ট এবার এমনি শূন্য হয়ে যাবে, তার বদলে বিজেপির সঙ্গে আসো, আমাদের সঙ্গে আসো, বাংলায় আগে রাম হবে, তারপর বাম হবে। আমরা হেরেছি বিধানসভা ভোটে, আমরা শূন্য হয়েছি,
তারপরও আমরা হাতে লাল পতাকা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আর যে মুকুল রায় আর বাবুল সুপ্রিয়রা আমাদেরকে বিধানসভা ভোটের আগে বলেছিল যে সিপিএম এর পতাকা ছেড়ে দাও, লাল পতাকা ছেড়ে দাও, আমরা লাল পতাকা ছাড়িনি, কিন্তু মুকুল রায় বাবুল সুপ্রিয়রা বিজেপির পতাকাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বিজেপির পতাকা নিয়ে এখন ওরা অভিষেক ব্যানার্জির জুতো পালিশ করতে চলে গেছে। এই হচ্ছে ওদের পতাকা আর এই হচ্ছে আমাদের পতাকার দাম। গোটা বাংলার রাজনীতির নামে কি ছেলে খেলা হচ্ছে ভাবতে অবাক লাগে। যে ভাবুন, কদিন আগে তাহিরপুরে ভোট হলো, তার কদিন আগে সল্টলেকে ভোট হলো, ভোটে জিতে এক ব্যক্তি সব্যসাচী দত্ত সে আবার ওখানকার চেয়ারম্যান হলো। ভাবুন কত বড় মহাপুরুষ। যখন আমাদের রাজ্যে মানুষ করোনার ফার্স্ট ভ্যাকসিন নিচ্ছে তখন সব্যসাচী তৃণমূল করে, তারপরে যখন আমরা করোনার সেকেন্ড ডোজ দিচ্ছি ভ্যাকসিনের তখনও বিজেপি করে, তারপরে এখন যখন আমরা আবার বুস্টার ডোজ দিচ্ছি এখন আবার তৃণমূল করে। এটা হচ্ছে রাজ্যের রাজনীতির চেহারা। এই নদিয়া জেলায় এমএলএ হয়েছেন, জিতেছেন মুকুল রায়। মানে ভাবতে পারেন একটা লোক এতবার দল পাল্টায় নিজেরই মনে থাকে না কখন কোন দলে আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে মুকুলদা কি বুঝছেন ভোটে কে জিতবে, বলে ভোটে এবার ভারতীয় জনতা পার্টি বিরাট ভাবে জিতবে। মানে সাংবাদিকরা ঘাবড়ে গেছে, বলছে কি বলছেন আপনি তো এখন তৃণমূল হয়ে গেছেন, বলুন তৃণমূল জিতবে। বলে হ্যাঁ তৃণমূল তো অবশ্যই, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। মানে আপনাদেরকে বলছি আমরা এই নিয়ে ঠাট্টা তামাশা করতে পারি, ব্যঙ্গ করতে পারি, বিদ্রুপ করতে পারি, কিন্তু আমি তো বলছি আপনাদের আমার মাঝে মধ্যে খারাপ লাগে মুকুল রায়ের গাড়ির ড্রাইভারের জন্য। ভাবুন সে বেচারার কি জীবন হয়েছে। রোজ সকালবেলা মুকুল রায় বাড়ি থেকে বেরিয়ে সাজগোজ করে বেরোয়, গাড়িতে উঠে বসে, গাড়ির দরজা বন্ধ করে। মুকুল রায়ের গাড়ির ড্রাইভার বেচারা রোজ গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছন ফিরে মুকুল রায়কে জিজ্ঞেস করে, দাদা আজকে তাহলে কোন পার্টি অফিস যাবেন, তৃণমূলের পার্টি অফিস না বিজেপির পার্টি অফিসে? এবং এটাকে নিয়ে আমরা যতই ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, কিন্তু এটা ঘটনা। দূর থেকেও যে মানুষ এখন আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমাদেরকে অতীতে ভোট দেননি, সেই মানুষের কাছেও হাত জোড় করে বলছি আপনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূলের ভোটার, কোন সাধারণ বিজেপি সমর্থকের বিরুদ্ধে নয়। আপনিও বাংলার মানুষ, আপনি দেশের মানুষ, আপনাকে বলছি কত সময় তো আমাদের এরকম হয়, কাউকে একটা ভোট দিলাম, ভোট দেওয়ার পরে মনে হলো একে ভোট না দিলেই ভালো হতো, ভালো করে কাজ করতে পারছে না, দরকারের সময় পাবো ভেবেছিলাম, দরকারের সময় পাচ্ছি না। কোন দলকে ভোট দিয়ে আমাদের মনে হয় যে দলটাকে সমর্থন করেছিলাম, এখন যেভাবে দলটা চলছে দলটাকে সমর্থন করতে ইচ্ছে করছে না। আমাদেরও তো কত সময় হয়। তাহলে আমরা কি পারি, যাকে আজকে ভোট দিয়েছি 1 বছর পরে আমার ইচ্ছে হলো আমার ভোটটাকে ফেরত নিয়ে আরেকজনকে দিয়ে দিলাম? ভারতের আইন, ভারতের সংবিধান কি আমাদের সেই সুযোগ দেয়? ভারতের আইন আমাদের সেই সুযোগ দেয় না। আমার মত পাল্টে গেলেও আমার ভোটকে পাল্টানোর জন্য আমায় 5 বছর অপেক্ষা করতে হয়। আমার ভোট আমি পাল্টাতে পারবো না, আপনার ভোট আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু আপনি যাকে ভোট দিয়েছেন সে আপনার ভোটটাকে নিয়ে যতবার ইচ্ছে এর কাছে যেতে পারবে, যতবার ইচ্ছে ওই দলে যেতে পারবে। কেন এই জিনিস আমরা বরদাস্ত করবো? আমি আমার কথাকে বাড়াবো না। বিমানদা বলবেন আমার পরে, বিমানদার কথা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। আমি যে কথা আর একটা কথা আপনাদের বলবো, আমাদের সভাপতি বলছিলেন বলার সময়, সুমিতদা বলছিল, এবং এই অভিজ্ঞতা খালি তাহিরপুর নয়, শিলিগুড়িতেও যখন আমাদের পুরো ভোট চলেছে একই জিনিস ঘটেছে। আমাদের পুরো ভোটকে রাজ্য সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, তার প্রাপ্য বরাদ্দ টাকা দেওয়া হয়নি, সেই টাকাকে আটকানো হয়েছে, তার মধ্যে আমাদের পুরো ভোট কাজ করেছে। যখন আমরা তাহিরপুরে জিতলাম, আমাকে এক তৃণমূলের নেতা একটা বিতর্কে আমায় জিজ্ঞেস করছে, এই যে আপনারা বলে গেলেন এতদিন ধরে, 5 বছর ধরে, 6 বছর ধরে তাহিরপুরে পুরসভাকে রাজ্য সরকার বঞ্চিত করেছিল, তারপরে এখন জিতে গিয়ে বলছেন তাহিরপুরের আমাদের গত পুরো ভোট ভালো কাজ করেছিল। তা বঞ্চিতই যদি করে থাকবে রাজ্যের সরকার, টাকাই যদি না দিয়ে থাকবে, তাহলে আপনাদের আগের পুরো ভোট কাজ করলোই বাকি করে, আপনারা এবার জিতলেনই বাকি করে। তা আমি সেই তৃণমূল নেতাকে বললাম, আসলে কি জানেন, আমাদেরকে বঞ্চনা করলেও, আমাদের নির্বাচিত কোনো পুরো ভোটকে টাকা না দিলেও সেখানে কাজ হয়, যেটা তৃণমূলের ভোটের থেকে ভালো কাজ হয়। তার কারণ হচ্ছে কোন পুরো ভোট যদি বামফ্রন্ট চালায়, সেই পুরো ভোট যদি রাজ্য সরকারের কাছ থেকে 5 টাকা পায়, তাহলে 5 টাকা উন্নয়নে খরচ হয়, মানুষের জন্য খরচ হয়। আর যে পুরো ভোট তৃণমূল চালায়, সেই পুরো ভোটে যদি রাজ্য সরকার 50 টাকা পাঠায়, 50 টাকার মধ্যে 48 টাকা তৃণমূল নেতার বাড়ি যায়, 2 টাকা এলাকায় খরচ হয়। গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন, আশপাশের মিউনিসিপ্যালিটি গুলোর দিকে, পঞ্চায়েতের দিকে। বামফ্রন্ট সরকারের আমলে এই পঞ্চায়েত, এই মিউনিসিপ্যালিটি ছিল জনগণের নিজের সরকার, জনগণের উঠোনের সরকার। আর এখন এগুলো বাস্তুঘুমুর বাসা হয়েছে, কিছু লোকের করে খাওয়ার জায়গা হয়েছে। একেবারে কোচবিহার থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত, যেখানে যেখানে তৃণমূল পুরো ভোট চালায়, যত ওদের কাউন্সিলর রয়েছে নির্বাচিত, যত ওদের পঞ্চায়েতের মেম্বার রয়েছে, আপনাদেরকে বলছি মিলিয়ে নেবেন। একটা এমন চোর এগুলো যে কদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা এরা বন্ধ করবে না। আর সেখানে তাহিরপুরে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা
আমাদের কাউন্সিলররা প্রমাণ করেছেন, বছরের পর বছর, দিনের পর দিন প্রমাণ করেছেন যে ভোটে জেতা মানে এলাকার উন্নয়ন করা, ভোটে জেতা মানে চুরির টাকায় নিজের বাড়ির ছাদ ঢালাই করা নয়। আমাদের নেতারা, আমাদের জনপ্রতিনিধিরা এটা প্রমাণ করেছেন। আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা পাশে থেকেছেন। আগামী দিনে গোটা বাংলা জুড়ে তাহিরপুর আজ যা করে দেখিয়েছে, আগামী দিনে গোটা বাংলা জুড়ে বামপন্থীরা কাজ করে দেখাবে। এখানে বিমানদা বসে আছেন। যখন আসছিলাম বিমানদার সঙ্গে গাড়িতে, আমি বিমানদার সামনে এটা বলছি, বিমানদার অনুমতি না নিয়ে অলোকেশ দা আর আমি আসছিলাম বিমানদার সঙ্গে। অলোকেশ দা বিমানদাকে বলছিল যে বিমানদা, গত কয়েকদিন ধরে ফেসবুক আপনার ছবিতে ভরে গেছে, সবাই আপনার কথা লিখছে। এবং সত্যি এটা আপনারাও দেখেছেন, অনেক তৃণমূলের ভোটার, বিজেপি সমর্থক, তারাও বিমানদার ছবি পোস্ট করে লিখছেন যে একজন মানুষ, তার সঙ্গে আমাদের রাজনৈতিক মত না মিলতে পারে, কিন্তু সারা জীবন ধরে একটা মানুষ দেখিয়েছেন কিভাবে সব থেকে রাজনীতি করা যায়। আজকে আমাদের পার্টির নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজকে অসুস্থ হয়ে এত বছর ধরে গৃহবন্দী। তারপরে যখন বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হন, আমাদের চেনা পরিষদের মধ্যে আমরা দেখেছি অনেক তৃণমূল নেতা, বিজেপি নেতা, তারা বলে যে আমাদের হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু প্রার্থনা করছি লোকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। এই হচ্ছে আমাদের নেতারা। আর উল্টো দিকে আপনাদেরকে বলছি, এখন দেখবেন কোন তৃণমূলের নেতা, তার হয়তো সত্যি শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, পাড়ার তৃণমূল পার্টি অফিসে আলোচনা হয়, কি ব্যাপার রে দাদা আবার হাসপাতালে ভর্তি হলো, সিবিআই আবার চিঠি পাঠিয়েছে নাকি? যদি কোনো বিজেপির নেতা হয়তো সত্যি কদিন শরীরটা খারাপ হয়েছে, সে বেচারা ঠান্ডা লেগেছে, হয়তো কোভিড হয়েছে, কিছু হয়েছে, কদিন ধরে দেখা যাচ্ছে না, চায়ের দোকানে আলোচনা হয়, কি ব্যাপার এত গরম কথা বলতো, কদিন দেখছি না, মনে হচ্ছে তৃণমূলে যাবে, মনে হচ্ছে একটা কুলিং অফ পিরিয়ডে রয়েছে, কদিন পরে তৃণমূলে যাবে। আপনাদেরকে বলছি, কখনো কোনো ভোটে আমরা হেরেছি, কখনো জিতেছি, কখনো এক পা পিছিয়েছি, কখনো 5 পা আমরা এগোবো, কিন্তু যে মূল্যবোধের রাজনীতি বামপন্থীরা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করেছে, খালি যেদিন আমরা জিতেছিলাম সেদিন নয়, হেরে যাওয়ার পরে যে মূল্যবোধের রাজনীতি বাংলায় আমরা বজায় রাখতে পেরেছি, আমরা জানতাম আজ নাও আগামীকাল সেই রাজনীতির পাশে মানুষ এসে দাঁড়াবে। মানুষ দাঁড়িয়েছেন তাহিরপুরে, তাদেরকে আমাদের লাখো লাল সালাম, কৃতজ্ঞতা। আক্রান্ত হয়ে আমাদের যে কমরেডরা হয়েছেন, বিমানদা বলবেন তাদের কথা। আমি খালি একটা কথা এখানে বলি, যারা আক্রমণ করেছে তৃণমূল যাদেরকে পাঠিয়েছিল বুথগুলোকে দখল করতে, আমাদের যে রক্তাক্ত কমরেডদের ছবি রয়েছে এই পেছনে হোর্ডিং এ, যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাদেরকে যারা রক্তাক্ত করেছে, তৃণমূলের এই ছেলেগুলো কারা? এরা তো কেউ মায়ের পেট থেকে ক্রিমিনাল হয়ে জন্মায়নি, এরা আমাদের মতো সাধারণ পরিবারের সাধারণ ছেলে। এরা তৃণমূল করতে গেছিল, তৃণমূল নেতারা চাইলে পারত, কোন বামপন্থী পরিবারের ছেলের হাতে নয়, কোন কংগ্রেস পরিবার, বিজেপি পরিবারের ছেলে মেয়ের হাতে নয়, তৃণমূল করা এই ছেলে মেয়েগুলোর হাতে একটা সুস্থ জীবনের ব্যবস্থা তুলে দিতে পারত তৃণমূলের নেতারা, কিন্তু তা করলো না। সাধারণ ঘরের এই বেকার ছেলেগুলোকে তৃণমূলের মজুদ বাহিনী বানালো, তাদের হাতে বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়ে দিয়ে বললো, যা বোম মেরে আয়, যা বুথ দখল করে আয়, যা সিপিএম এর পার্টি অফিস পুড়িয়ে দিয়ে আয়, যা তিনটে লোকের মাথা ভেঙে দিয়ে আয়। এই ছেলেগুলো ক্রিমিনাল ছিল না, এই ছেলেগুলোর ক্রিমিনাল হওয়ার কথা ছিল না। চোখের সামনে সাধারণ পরিবারের ছেলেগুলোকে ক্রিমিনাল করে রেখে দিল তৃণমূল গোটা বাংলা জুড়ে। আজকে ভোটের আগে নয়, ভোটের পরে দাঁড়িয়ে এখানে কথা বলছি। দূর থেকে যদি কোনো তৃণমূল কর্মী আমাদের কথা শুনতে পায়, তাকেও বলছি, ভোটে জিতে গিয়ে আমরা বলছি, আমাদের লড়াই আপনাদের সঙ্গে নয়, আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূল কর্মীর সঙ্গে নয়। যে যন্ত্রণার বিরুদ্ধে আমরা লড়াই করি, সেই যন্ত্রণাগুলো আপনারও যন্ত্রণা, আপনার পরিবারের যন্ত্রণা। তৃণমূল আপনাকে ক্রিমিনাল বানিয়ে রেখে দিয়েছে, ওই পথ ছেড়ে দিন, বামপন্থীদের সঙ্গে আসুন, বামপন্থীদের পাশে এসে দাঁড়ান। আর আমরা কথা দিচ্ছি, আপনাদের যে হাতগুলোতে তৃণমূল নেতাগুলো গত 10 বছর ধরে খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরালো, সেই প্রতিটা হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটার ধরানোর জন্য লড়াই করবে বামপন্থীরা। আপনার পাশে, আপনার পরিবারের পাশে আমরা থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে, যত দূর অব্দি আমাদের কথা পৌঁছচ্ছে, তাহিরপুরের মানুষকে আমাদের হৃদয় ভরা কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন, লাখো লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। অভিনন্দন কমরেড শতরূপ ঘোষকে। এখন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। 28 এবং 29 তারিখে 48 ঘন্টা ধর্মঘট সফল করুন। এখন এই সমাবেশে বলবেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর অন্যতম সদস্য
কমরেড বিমান বসু। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিপিআইএম এর এবং আরএসপির নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নির্বাচিত সদস্যগণ এবং আজকে তাহিরপুর পুরসভার নির্বাচনী সাফল্যের পর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাহিরপুরের জনগণের সামনে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বামফ্রন্টের নেতৃবৃন্দ। আমি আপনাদের সবাইকে জানাই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। তাহিরপুর এবার পুরো নির্বাচনে আমাদের রাজ্যে ইতিহাস গড়ে তুলেছে, আর এই ইতিহাস গড়ে তোলার অভিযানে তাহিরপুরের জনগণ যে ভূমিকা পালন করেছেন তাকে জানাই কুর্নিশ। তাহিরপুরের মানুষকে অভিনন্দন জানানোর অন্য কোনো ভাষা নেই। একমাত্র তাহিরপুরের জনগণ পুরো নির্বাচনে 13টি আসনের মধ্যে 8টি আসনে বামফ্রন্টকে জয়যুক্ত করে বাম পুরো ভোট তৈরি করতে অগ্রসর হয়েছেন। এটা 8টা না হয়ে 10টা হতে পারত। এখানেই প্রশ্নটা আসে, দুটো ওয়ার্ডে যেভাবে দুজন বাম প্রার্থীকে পরাস্ত করার জন্য 8 ঘন্টা 32 মিনিট শুনেছি, 8 ঘন্টা 30 মিনিট থেকে 32 মিনিট যেভাবে ছাপ্পা ভোট করেছে, ভোট লুট করেছে, তারপর সেটা আটকানো গেছে। আর সেই 32 মিনিট লুটের মধ্য দিয়েই দুটো সিট, একটা বোধহয় 14 ভোট আর একটা 11 ভোটে জয়লাভ করেছে। রাজ্যের সব জায়গায় ভোট লুটের পান্ডা। নাম কি? তৃণমূল কংগ্রেস। আবার কি? ভোট লুটের পান্ডা। জনগণের মতামতের কোনো দাম নেই। জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার তারা হরণ করে। তাহিরপুরের জনগণ গণতন্ত্র তাকে সুরক্ষিত করতে যে অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে যে উদ্যোগী ভূমিকা পালন করেছেন, তা তো অভিনন্দন না জানানো অপরাধ। সেই দিক থেকে আমি বলবো যে আপনারা বিগত পুরো ভোট পরিচালনা করার ক্ষেত্রে যেভাবে পথ চলেছেন, আমি শুনলাম আপনাদের ন্যায্য বরাদ্দ টাকাও সব দেওয়া হয়নি, বঞ্চিত করেছে। তখন ছিল শিলিগুড়ি কর্পোরেশন এবং তাহিরপুর পুরসভা দুটো ওদের বিরোধী, তৃণমূল বিরোধী। শিলিগুড়িকেও বঞ্চিত করেছে, আপনাদেরও বঞ্চিত করেছে। বঞ্চনার মধ্যে থেকেও আপনারা জনস্বার্থে, নাগরিক স্বার্থে যে কাজ করতে পেরেছেন, সেটা অবশ্যই আপনাদের অভিনন্দনযোগ্য কাজ করেছেন। মানুষকে বলেছেন কোন কাজটা যত ভালোভাবে করা যেত তত ভালোভাবে করা যায়নি, কারণ অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। সেটা হয়তো ভবিষ্যতেও হবে। তাই বিগত পুর বোর্ড যে স্বচ্ছতা রক্ষা করে কাজ করেছে, এবারও পুর বোর্ডকে সম্পূর্ণ স্বচ্ছতা রক্ষা করে, যাকে বলে ট্রান্সপারেন্সি, তা রক্ষা করে কাজ করতে হবে।
মানুষকে সব কথাই তুলে ধরে বলতে হবে, আর মানুষকে নিয়েই যা বরাদ্দ হওয়া উচিত তার দাবিতে তাহিরপুর এলাকায় আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এছাড়া বিকল্প পথ থাকবে না। আপনারা যেহেতু নতুন ইতিহাস তৈরি করার পথে আছেন, আপনাদের অবশ্যই বলবো আগামী 28 এবং 29শে মার্চ সমস্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ ধর্মঘট ডেকেছে। ধর্মঘট কেন ডেকেছে? কারণ মানুষের অধিকার বারবার ভূলুণ্ঠিত হচ্ছে, শ্রমিকের অধিকার খণ্ডিত হচ্ছে। লেবার কোড পরিবর্তন করে শ্রম দাস তৈরি করার কর্মসূচি নিয়ে চলতে চাইছে। আর জিনিসপত্রের দরদাম এতে কোনো হিসেব নেই, সারা দেশেই আপনারা উপলব্ধি করেন। অন্যদিকে কর্মসংস্থানের প্রশ্ন কোন অবস্থায় আছে? বারবার বলে ওরা ধর্মঘট নাকি কর্মনাশা, আর কর্মনাশা নীতি নিয়ে চলছে দিল্লির কেন্দ্রের সরকার আর আমাদের রাজ্যের সরকার। আচ্ছা বলুন তো, কোন একটা স্কুল আছে সরকার পোষিত স্কুল, যে স্কুলে শিক্ষক শিক্ষিকা যা প্রয়োজন তা আছে? অশিক্ষক কর্মী কর্মচারী আছে না নেই? ক্যালকাটা কর্পোরেশন সব বেরোয়। ক্যালকাটা কর্পোরেশন এখন স্থায়ী চাকুরে 40 ভাগ দিয়ে চলছে, 60 ভাগ চাকুরে নেই, কিছু কন্ট্রাকচুয়াল করে কলকাতা কর্পোরেশন, প্রিমিয়ার কর্পোরেশন অফ আওয়ার কান্ট্রি। ব্রিটিশ আমলে প্রথম কলকাতা কর্পোরেশন তৈরি হয়, তারপর বম্বে কর্পোরেশন, তারপর চেন্নাই কর্পোরেশন, মানে এখন তো চেন্নাই মাদ্রাজ কর্পোরেশন। সেখানে ওই অবস্থা। কর্মসংস্থানের যুবক যুবতীদের অবস্থা কি? এখানে বেশ কিছু যুবক যুবতীকে আমি দেখলাম, এখন অন্ধকার হয়েছে, আলোর সময় দেখেছি। তাদের কর্মসংস্থানের অবস্থাটা কি? শুধু তাহিরপুর না, নদিয়া জেলা, আমাদের রাজ্য, সারা ভারতে কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। আর যারা কর্মরত তাদের কর্ম থাকবে কিনা তার কোনো হিসেব নেই। এই ধরনের পরিবেশ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে যেভাবে সব লাফিয়ে লাফিয়ে সব জিনিসের দাম বাড়ছে, সেখানে ধর্মঘট ছাড়া বিকল্প কোনো পথ নেই, প্রতিবাদ করতেই হবে। এমন অনেক মানুষ আছেন, কেন ধর্মঘট কেন ধর্মঘট করে বেড়া। শ্রমিক শ্রেণীর হাতে হাতিয়ারটা কি? মেহনতি মানুষ, বঞ্চিত শোষিত মানুষের হাতে হাতিয়ার কি? হাতিয়ার কি এটা যেটা তৃণমূল করছে? তৃণমূলকে খুন করছে, একের পর এক তৃণমূলকে খুন করেছে, করছে, আরো করবে। কারণ তৃণমূলের বকনার গন্ডগোল হলে, তার লুটের ভাগ ঠিক না হলে পর তৃণমূলকে খুন করছে, আগামী দিনেও করবে। এটা কমবে না, বাড়বে। এ আমরা দেখেছি আগেও। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে বাড়াতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের শক্তভাবে প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার করতে হবে। আর তা করতে অবশ্যই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে মানুষের সঙ্গে থাকতে হবে। সেই কাজ বামপন্থীদের করতেই হবে। তাহিরপুর এর বসতি, তাহিরপুরের বসতির ইতিহাস বলতে গেলে অনেক বিষয়, আমি তা বলতে চাইছি না। কিন্তু 1947 সালের আগে তাহিরপুরে কতজন মানুষ ছিল? 1947 সালের আগে, আমি 47 থেকে 50 সাল 49 সাল পর্যন্ত ধরে নিচ্ছি, তখনই বা কত মানুষ ছিল তাহিরপুরে? তাহিরপুরের জনবসতি গড়ে উঠেছে 50 সালের পর।
আমি একটা দলিল দেখছিলাম 50 সালের পর তাহিরপুরের মানুষের বসবাস নতুন করে শুরু হলো, এবং সেটাও করেছিল কিছু মানুষ ওপার বাংলা ছিন্নমূল হয়ে এখানে এসছেন, শিয়ালদা স্টেশনে আছেন, তাদের অন্য জেলায় অন্য রাজ্যে পাঠানো হচ্ছিল। তারা বলছেন অন্য রাজ্যে যাব না। তখন তাদের বলেছে এমন একটা জায়গা আছে যেটা আমাদের স্কিমে আছে, বিধান রায় সরকারের পক্ষ থেকে স্কিমে আছে, কিন্তু এখনো সেখানে কিছু করা হয়নি, জঙ্গল রিক্লামেশন হয়নি। এই অবস্থায় বলে আমরা সব ঠিক করে নেব। কয়েক ট্রাক বাসে করে তারা তাহিরপুরে আসলেন 1950-এ। তারপর ধীরে ধীরে তাহিরপুরের পরিবর্তন শুরু হলো। তাহিরপুরের ইতিহাস সংগ্রামের ইতিহাস, তাহিরপুরের ইতিহাস ছিন্নমূল বাঙালি বঙ্গ সন্তানরা ওপার বাংলা থেকে এসে নতুন ভাবে মাথা গোজার জায়গা করে নিয়ে নিজেদের উদ্যোগে করে নিয়ে যে পরিবেশ তৈরি করেছেন সেটাও ঐতিহাসিক। তাই তাহিরপুরের মানুষকে আমি সালাম জানাই, আর তাহিরপুরবাসীকে আবেদন করব, যেমন নির্বাচনের ক্ষেত্রে ভোট লুটেরাদের আপনারা লুটতে পেরেছেন, ঠিক সেরকম এই লুটপাট করার যে দল, তোলাবাজদের যে দল, তারা যাতে তাহিরপুরের আকাশ বাতাসকে কলুষিত করতে না পারে সেদিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করবেন, এবং মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। উদ্বাস্তু মানুষের সঙ্গে বিরোধ তৈরি করার নানা প্রক্রিয়া চলছে। উদ্বাস্তু মানুষের মধ্যে আবার বিরোধ তৈরি করা নানান ভাবে নানান কলাকৌশল চলছে। ভারতীয় জনতা পার্টি, যার প্রাণ ভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা যেরকম করছে ঠিক সেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভিন্ন কায়দায় এই কাজটা করতে চাইছে। তাই স্বাভাবিকভাবেই মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় করবার জন্য তাহিরপুর নয়া ইতিহাস তৈরি করার যে কারিগর, তাদের এই ব্যাপারে সযত্ন প্রয়াস প্রত্যাশা করব। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা নির্বাচনের সময় আপনাদের মধ্যে মহিলারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা আমি শুনেছি মহিলা বাহিনীর পক্ষ থেকে, সেটা যাই হোক না কেন, সেটা লঙ্কার গুঁড়ো নিয়ে হোক বা কোমরে শাড়িটাকে গুজে নিয়ে বা সালোয়ার কামিজের ওটাকে ঘুরিয়ে নিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের সম্মান তো দেওয়া উচিত। অন্যদিক থেকে তাদের এই দৃষ্টিভঙ্গির জন্য তাদের আমি আলাদা করে সালাম জানাই। আমি আপনাদের অনুরোধ করব যে এখানে অনেকক্ষণ ধরে তো সভা করা যাবে না, আর উচিত না। আপনারা আপনাদের প্রতিটি বাড়িকে আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। তাহিরপুর পুরো এলাকার এই 13টি ওয়ার্ডের এবং তার সংলগ্ন যে এলাকার মানুষ, বিনগর তাহিরপুরের বাইরে, মিউনিসিপ্যাল এলাকার বাইরে, কিন্তু বিনগরের মানুষের সঙ্গে তো তাহিরপুরের মানুষের জীবনের সম্পর্ক আছে, প্রাত্যহিক জীবনের সম্পর্ক আছে। তাই এই সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের ভিত্তিতে তাহিরপুর মডেল তাকে তৈরি করার লক্ষ্যে আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করার ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা পালন করবেন প্রত্যাশায় আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের যারা নাকি বুক চিতিয়ে চলছেন, সিদ্ধারা খাড়া করে চলেন, তাদের লাল সালাম জানিয়ে, আপনাদের অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।